নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সম্বুক। শুনতে থাকুন আজকের গল্প সম্বুক। কচুরির গাঁটনায় সমস্ত নদীটা ঢাকা পড়ে আছে। জানালা দিয়ে যতটা দেখা যায় কেবল সবুজ পাতাওয়ালা বড় বড় কচুরি, দেখলেই ভয় করে। নিজেদের ঘাট দিয়ে যখন ছোট ছোট কচুরিগুলিকে ভেসে যেতে দেখত ছেলেবেলায়, ভারী আনন্দ হতো সুপ্রিয়ার। সাঁতার দিয়ে অনেকগুলো ফুলশুদ্ধ এক একটা কচুরির ঝোপকে সুপ্রিয়া তুলে নিয়ে আসত। কচুরির গাছকে ছোট ফুল গাছের মতোই সুন্দর মনে হতো সুপ্রিয়ার। তখন কে ভেবেছিল তার রূপ এমন বিভৎস হতে পারে। 3 দিন ধরে গাঁটনা পড়ে আছে নদীতে, পারাপার সব বন্ধ প্রায়। অতি কষ্টে 2-1খানা ডিঙি নৌকো 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে এপার ওপার হচ্ছে ভিড় বাঁচিয়ে। এপারে যে 2-4 জন মাস্টার আর কেরানি শখ করে এসে বাসা বেঁধেছে, খিয়াপাড়ের এই ব্যবস্থাই তাদের সম্বল। আর কি অদ্ভুতই যে এখানকার পারাপারের ব্যবস্থা! একটা ব্রিজ তো করে নিলেই হয়, কিন্তু জমিদার নাকি তা হতে দেয় না। তার চেয়ে বছর বছর খেয়াঘাট ইজারা দিয়ে জমিদারের অনেক লাভ। আর এখানকার লোকগুলি বা কি কুঁড়ে! জমিদারের উপদ্রবী শুধু নয়, কচুরির অত্যাচারও সহ্য করে। কচুরিগুলিকে তারা ঠেলে সরিয়ে দিতে পারে না, অথচ পারাপার তাদের দৈনন্দিন প্রয়োজন। আর কি অদ্ভুত এই রূপগঞ্জ শহরের গড়ন! দুদিকে 2 টুকরো হয়ে রয়েছে। আচ্ছা, নদী কি একে ভেঙেছে, নাকি এমন টুকরো টুকরো ভাবেই এদের জন্ম? বোধহয় তাই হবে। এই শহরের কোনো প্ল্যান নেই। যার যে পারে খুশি ঘর তুলেছে, দোকান পেতেছে, বাজার মিলিয়েছে। শহর? রূপগঞ্জ আবার শহর? একটা আদালত, স্কুল আর বাজার থাকলেই যদি তা শহর হতো। কিন্তু রূপগঞ্জ নামটা ভারী সুন্দর, সুন্দর নাম। নাম আর রঙের জন্য সুপ্রিয়া যে কোনো জিনিসকে সহ্য করতে পারে না। দৃশ্যটা নিতান্ত মন্দ নয় এখানকার। ওপারে সারি সারি গুদাম ঘরগুলির টিনের চালের উপর জ্যোৎস্না এসে পড়ে রূপোর মতো দেখাচ্ছে। আর তাদের এপারের খণ্ডটিকে মনে হচ্ছে ছোট্ট একটা দ্বীপের মতো। সুপ্রিয়া টের পাচ্ছে তার এলো করে জড়ানো খোঁপার উপর নীলাম্বর এসে আলগোছে তার আঙুলের ডগাগুলো রেখেছে। আদরের এই ভঙ্গিমাটুকু নীলাম্বরের পুরনো। রাত তো অনেক হয়েছে, শুতে যাওনি কেন? সুপ্রিয়া প্রশ্নের জবাব এড়িয়ে গেল, বলল, শেষ হলো তোমার লেখা? হ্যাঁ, হয়েছে মোটামুটি। নীলাম্বরের স্বর একটু উচ্ছল, একটু বা উল্লসিত। বাহ, চমৎকার জ্যোৎস্না তো বাইরে। শুতে যেতে আমারও ইচ্ছে করছে না। একটা গান করবে? আচ্ছা, এখানে বসেই গুনগুন করো না একটু। মনে মনে গুনগুন করতে যদি পারত নীলাম্বরই করত। সুপ্রিয়া বলল, ভালো হয়েছে বুঝি লেখাটা? নিষ্প্রিয় উৎসাহহীন সুপ্রিয়ার স্বর। শুধু তাই নয়, অতি অনাবশ্যক একটা খোঁচা। সন্ধ্যাবেলার কথাটা এতক্ষণে নীলাম্বরের মনে পড়েছে। একটু গম্ভীরভাবেই বলল, কি করে বুঝলে? সুপ্রিয়া তীক্ষ্ণ একটু হাসলে। আমাকে গান গাইতে বলছো যে? তোমার কলম দিয়ে যখন ভালো লেখা ঝরবে, আমার গলা দিয়ে তখন সুর ঝরবে না কেন? তোমার মন যখন গুনগুন করছে, আমার মনেরও তখন গুনগুন করাই তো উচিত। নীলাম্বর দাঁতে দাঁত চাপল, তারপর বলল, কিন্তু উচিত তো বড় কঠিন, বড় নিরস কি না? তাই ওদিক আমরা বড় ঘেঁষতে চাই না। আমার মন যখন গুনগুন করে
তোমার তখনই ফুল ফোটাবার দিকে মন যায়। দুজনে মিলে আমরা একটি মৌমাছি। নীলাম্বরের স্যান্ডেলের শব্দ ও ঘর পর্যন্ত গিয়ে মিলিয়ে যায়। ওপারে নদীর ধারের একটা চালা ঘর থেকে ঠনঠন শব্দ এতক্ষণ ধরে শোনা যাচ্ছিল। বোধ হয় ঝালাইকারদের ঘর হবে। অনেক রাত অবধি ওরা কাজ করে। সে শব্দ এখন বন্ধ হয়েছে। হয়তো এতক্ষণে তারা শুয়ে পড়ল। কি দোষ ছিল সুপ্রিয়ার? রবিবার, অফিস ছিল না। সারাদিন নীলাম্বর কেবল লিখছিল আর ছিঁড়ছিল। সুপ্রিয়া সংসারী, কাজকর্ম করল, একটা মাসিকের পাতা ওল্টালো, বীরেনবাবুদের বাসায় গিয়ে গল্প করে এলো কিছুক্ষণ, সারল দৈনন্দিন সান্ধ্য প্রসাধন। তখনও নীলাম্বর কেবল লিখছে আর কাটছে। সুপ্রিয়া গিয়ে কাছে দাঁড়িয়েছিল, বলেছিল, হেই যাও না, একটু ঘুরে এসো, একটু নদী পাড় দিয়ে ঘুরে এসো। এত যদি কাটছ তবে লিখছ কি? সবসময় কি লেখা যায়? নীলাম্বর বিদ্যুৎ স্পৃষ্টের মতো চেয়ার ছেড়ে উঠে পড়েছিল। তার সমস্ত মুখে পশুর হিংস্রতা। ঠিক সুপ্রিয়ার গলার ব্যঙ্গাত্মক অনুকরণ করে বলেছিল, এই যাও, বীরেনবাবুর বাসা থেকে একটু ঘুরে এসো না। সব সময় কি এখানে আসতে হয়? সুপ্রিয়া নীরবে বেরিয়ে এসেছিল। লেখক হলেই কি অভদ্র হতে হয়? স্বামী হলেই কি ইতর হতে হবে? আর এমন শুধু আজই তো প্রথম নয়, এমন প্রায় প্রত্যেক দিন। সুপ্রিয়ার যেন আলাদা কোনো জীবন নেই, অস্তিত্ব নেই। নেই তার নিজের ভালো লাগা না লাগা। সে শুধু নীলাম্বরের মনের বিভিন্ন অবস্থার বহিঃপ্রকাশ মাত্র। নীলাম্বর অন্তত তাই চায়। যখন ভালো লাগে নীলাম্বরের, ভালো কোনো আইডিয়া আসে মাথায়, তখন নীলাম্বরের উচ্ছ্বাসের বন্যায় তাকে ভেসে যেতে হবে, হাসতে হবে, গান গাইতে হবে। আর নীলাম্বর যখন লিখতে পারবে না, যখন লেখা কাগজ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে থাকবে, তখন সুপ্রিয়া কেন দেওয়ালে মাথা ঠুকে ঠুকে রক্তাক্ত হতে থাকবে না? আত্মহত্যা করে মরবে না কেন? প্রথম প্রথম হেসেছে সুপ্রিয়া, পাগলামি ভেবে প্রশ্রয় দিয়েছে। কিন্তু এ তো পাগলামি নয়। যদিও কলম নিয়ে বসলেই পাগল সাজবার কারোর অধিকার থাকে না। নীলাম্বরের এসব পাগলামি নয়, হীন স্বার্থপরতা। নীলাম্বর চেনে শুধু নিজেকে, নিজেকেই সে একমাত্র ভালোবাসে। নীলাম্বর ফিরে এলো তার লিখবার ঘরে। নতুন লেখাটা নিয়ে প্রথম দিক থেকে চেষ্টা করলো একটু পড়তে। কিন্তু কিছুক্ষণ আগেও যেমন ভালো লাগছিল তেমন আর লাগলো না। নীলাম্বর জানত এমনই হবে, এমনই হয়। কাল আরও খারাপ লাগবে, পরশু আরও। নীলাম্বর টেবিলের এক ধারে ঠেলে রাখল লেখাটা, তার সারা দিনের পরিশ্রমের ফল। কি ঝগড়াটে মেয়েই হয়েছে সুপ্রিয়া। এই 7-8 বছর পরেও সেই গেঁয়ো স্বভাব তার রয়েই গেছে। বদলেছে কেবল তার বাইরেটা। নীলাম্বরের সাহচর্য শুধু কি তার বাইরের ঔজ্জ্বল্যই বাড়িয়েছে, অন্তরকে সমৃদ্ধ করেনি? সুপ্রিয়া শিখেছে সাজসজ্জা, আর সূক্ষ্ম শিল্পের মতোই কথার সে অনুশীলন করেছে, ঠিক তার প্রসাধনের মতো। এর চেয়ে তার সেই গেঁয়ো ভাষায় ঝগড়াও যেন ভালো ছিল। এমন তীক্ষ্ণ বাঁকা ফলকের মতো শ্লেষ সে কোথায় শিখল, কোথায় পেল এমন ব্যঙ্গের বিষাক্ত ভঙ্গি? এ কি নীলাম্বরের নিজেরই শিক্ষা? তার কথা থেকে, তার লেখা থেকেই কি এসব সংগ্রহ করেছে সুপ্রিয়া? তার লেখার মতোই কি সে ব্যর্থ, নিষ্ফল, ভাবহীন, প্রাণহীন, শুধু ভঙ্গি সর্বস্ব ভাষা? নীলাম্বর তার আত্মপীড়নে ফিরে এসেছে। এ কি সুপ্রিয়ার দোষ নয়? সুপ্রিয়াই নয়, নীলাম্বরেরই বিকৃত প্রতিধ্বনি। সবাই ভাবে, সুপ্রিয়াও ভাবে, নীলাম্বরই দাম্ভিক, স্বার্থপর। সে শুধু নিজেকে ভালোবাসে, কিন্তু ঠিক নিজেকেও নয়। নীলাম্বর ভালোবাসে নিজেকে টুকরো টুকরো করতে।
আরও কিছুক্ষণ পরে সুপ্রিয়া এসে দাঁড়ালো। রাত আর বেশি নেই, চলো শোবে। বেশ একটু বেলাতেই নীলাম্বরের ঘুম ভাঙল। চোখ মেলে দেখল সুপ্রিয়া কখন যেন উঠে গেছে। নীলাম্বর আবার চোখ বুজল, কিন্তু বেশিক্ষণ এভাবে চোখ বুজে থাকা যায় না। জানলা দিয়ে রোদ এসে গায়ে পড়েছে। হাত বাড়িয়ে জানালার একটা পাট ঠেলে দিতে যাচ্ছে। সুপ্রিয়া এসে ঘরে ঢুকল। স্নান সেরে চা করে এনেছে রান্নাঘর থেকে, আর একটা প্লেটে কতগুলি সাদা ফুল। মুচকি হেসে বলল, কবিরা ফুল ভালোবাসে। নীলাম্বর চায়ে চুমুক দিয়ে বলল, ফুল খেতে ভালোবাসে না তা বলে? জানো না, অনেক ফুলই খাওয়া যায়। এমনকি তোমাদের এই কচুরি ফুলের বড়া খেতে মন্দ লাগে না। কোনো জিনিসই অকেজো নয় একেবারে। দেখেছ, কচুরির গাঁটনা অনেক পাতলা হয়ে গেছে। আজও পারে বেড়াতে যাব। অনেকদিন ধরে শ্যামলবাবু আর বীরেনবাবুর বউয়ের মুখ দেখেই কাটলো যে। নীলাম্বর বলল, কেন, শ্যামলবাবু আর বীরেনবাবুর বউয়ের মুখ মন্দ নাকি? কপট ঈর্ষার ভঙ্গিতে সুপ্রিয়া বলল, তা তো বলবেই। পরের বউয়ের মুখ কেউ মন্দ দেখে না, বিশেষ করে সাহিত্যিকেরা। নীলাম্বর বলল, দেখো, পরের বউয়ের মুখের দিকে চাওয়া যদি একটু অভ্যাস করতাম, তাহলে তোমার কাছে এমন সুলভ হতাম না, একটু মান থাকতো। খবরদার অমন কাজও করো না, তাহলে আর মুখ দেখাবার জো থাকবে না। মুখ দেখানোটা দরকার, এই সামাজিক চেতনা সুপ্রিয়ার প্রথম থেকেই। তখনকার এক দিনের কথা নীলাম্বরের মনে পড়ছে। নীলাম্বর একটা কবিতা লিখছিল। তার ভাবটা ছিল, তোমার চুল খুলে দাও, সেই চুলের আড়ালে ঢেকে রাখবো আমার মুখ, লুকিয়ে রাখবো নিজেকে সমস্ত পৃথিবী থেকে। সুপ্রিয়া হেসে উঠেছিল, ও বাবা, অত চুল কোথায় পাবো? আর তাহলে কি লোকের কাছে মুখ দেখাবার জো থাকবে? বদনাম রটবে দুজনেরই। কাকে মুখ দেখাতে চায় সুপ্রিয়া? শুধু নীলাম্বরকে বুঝি নয়? সুপ্রিয়ার ঘোমটার আড়ালে শুধু কি দেখাবার আর দেখবার লব্ধতা? কিন্তু নীলাম্বর তো তা চায় না। সে দেখাতে চায় না নিজেকে। সারা জীবন সে কেবল পালিয়ে বেড়াচ্ছে মানুষের কাছ থেকে। মানুষের কাছ থেকে কেবল লুকোতে চেয়েছে। পৃথিবীকে সে ভয় করে, ভয় করে মানুষের দৃষ্টিকে। আর সমস্ত পৃথিবীময় কেবল অসংখ্য মানুষ যারা কিলবিল করছে পোকার মতো, মশকের মতো দুঃসহ গুঞ্জন তুলছে। ৮-৯ ঘন্টা অফিসের ক্লান্তি। সারাদিন কাগজপত্রের ফাইল সামনে করে ঝুঁকে থাকতে হলো নীলাম্বরকে। অবশেষে সন্ধ্যার দিকে মুক্তি। কিন্তু বাসায় ফিরে নীলাম্বর এসে দেখতে পেল সুপ্রিয়া এখনো ফেরেনি। কদিন পরে সে ছাড়া পেয়েছে। মনের স্বাদ মিটিয়ে গল্প করবে। গল্প করতে পারলে মেয়েরা আর কিছুই চায় না। চাকর শম্ভু বসে বসে বিড়ি টানছিল। নীলাম্বরকে দেখে তাড়াতাড়ি বিড়িটা আঙুলের আড়াল করে বলল, আপনার খাবার ঢেকে রেখে গেছেন মা। নীলাম্বর বলল, কৃতার্থ করেছেন। তবু খবর যেটুকু আছে শম্ভু জানাবেই। আগে বীরেনবাবুর বাসার সঙ্গে থানার বড়বাবুর বাসায় গেছেন বেড়াতে, ফিরতে একটু দেরি হলে। নীলাম্বর বলল, আমাকে রান্না চড়াতে বলে গেছেন বুঝি? শম্ভু বলল, আগে না বাবু। আচ্ছা, তুই যা। একটু পরে শ্যামলবাবু এলেন বাসা থেকে। নীলাম্বর বলল, কি খবর? চায়ের নেমন্তন্ন করে পাঠিয়েছে আমার স্ত্রী। এত কাছে আছেন অথচ আলাপ নেই। আপনিও যেমন লাজুক, সেও তেমনি। কিন্তু আপনাকে সে চেনে, আপনার লেখা খুব পড়েছে, খুব নাকি ভালো লাগে তার। তাই নাকি? তবে তো আমারই তাকে চা খাইয়ে দেওয়া দরকার। শ্যামলবাবু বললেন, কি যে বলেন,
আমার অবশ্য গল্প টল্প তত ভালো লাগে না। পরে একটু লজ্জিত হয়ে বললেন, মানে শুধু আপনার বলে নয়। নীলাম্বর সপ্রতিভভাবে বলল, তাতে কি, গল্প তো শুধু ছেলে মানুষ আর মেয়ে মানুষের জন্যই। সুপ্রিয়া এলো সন্ধ্যার পর। কথায় কথায় একটু দেরি হয়ে গেল, রাগ করনি তো? নীলাম্বর একটু তাকালো সুপ্রিয়ার দিকে। দেরি হওয়ার জন্য কিছুমাত্র অনুশোচনা নেই, তবে ছদ্ম সৌজন্য কেন? সমস্ত মুখ সুপ্রিয়ার আনন্দে ঝলমল করছে। সে যেন সম্পূর্ণ নতুন জীবন লাভ করেছে। কতদিন শুকিয়েছিল, আজ এই সন্ধ্যায় সে নতুন করে ফুটে উঠেছে। নিজের সৌরভে নিজেই সে আমোদিত। নীলাম্বরকে তার না হলেও চলে, বরং নীলাম্বরের কাছেই সে নিষ্প্রাণ, শুষ্ক, দুঃসহ। নীলাম্বর বলল, না, রাগ করব কেন? নীলাম্বর লক্ষ্য করল সুপ্রিয়া কেবলই হাসি চাপবার চেষ্টা করছে। কি ব্যাপার, হাসছো কেন? না, অমনি হেমাঙ্গবাবুর ক্যারিকেচার মনে পড়ছে। হেমাঙ্গবাবু? হেমাঙ্গবাবু আবার কে? পারুলের দাদা, ভারী চমৎকার লোক। দিল্লিতে 500 টাকা মাইনে পান। এখানে যেন ছুটিতে বেড়াতে এসেছেন বোনকে দেখতে। অবশ্য বোনকে দেখতে শুধু নয়, রমলা এসেছে, খবর পেয়েছেন কি না? রমলা আবার কে এলো? পারুলের কিরকম ননদ, বিয়ে পাশ করেছে, বেশ সুন্দরী মেয়ে। ওই যে সুশান্ত সেন উপন্যাস লিখিয়ে যিনি খুব নাম করেছেন, তারই বোন। পৃথিবীর সমস্ত ভিড়কে সঙ্গে করে নিয়ে এসেছে সুপ্রিয়া। সুশান্ত সেনকে ছেড়ে সুপ্রিয়া নিজেই আবার হেমাঙ্গবাবুতে এসে পড়ল। বেশ সুপুরুষ, সুপুরুষ হেমাঙ্গবাবু, আর এত আমোদের লোক, দারুণ গল্প করতে পারেন। সব রকমের গুণ আছে ভদ্রলোকের। গান বাজনা চর্চাও আরম্ভ করেছেন দিল্লিতে। তার 2-1বার অনুরোধ করতে গানও শোনালেন একখানা। নীলাম্বর বলল, থামলে কেন? হেমাঙ্গবাবুর গুণবত্তার বর্ণনা শেষ হয়ে গেল এরই মধ্যে? সুপ্রিয়া হঠাৎ যেন থমকে গেল। স্থির দৃষ্টিতে তাকালো নীলাম্বরের মুখের দিকে। বলল, ও, আমারই ভুল। পর মুহূর্তে চোখ রোগড়ে দেখলাম আমারই ভুল হয়েছে। তাই তো, আমার তো এসব দেখবার কথা নয়। দেখলাম হিমাঙ্গ নামে একটা ছোঁড়া, একখানা পাতার খোঁড়া, 5 টাকা মাইনে কোথায় যেন চাকর খাটে। আর রমলা, রমলা নামে টাক পড়া এক বুড়ি। খুব ঝগড়া হচ্ছে তাদের মধ্যে, দাম্পত্য কলহ। নীলাম্বরের তীক্ষ্ণ দৃষ্টি বিদ্যুতের মতো ঝলসে উঠল সুপ্রিয়ার চোখের উপরে। তারা সব জানে, পরস্পরকে চিনতে তাদের আর বাকি নেই। কতদিন তারা নিজেকে নিঃসংকোচে অনাবৃত করেছে পরস্পরের কাছে। তাই কি পরস্পরের খুঁত তারা এমন নিখুঁতভাবে চিনেছে? তাই কি আবরণ ভেদ করে তাদের দৃষ্টি শুধু ক্ষতস্থানে গিয়েই বিদ্ধ হয়? 2 ধারালো তরবারির মতো তাদের মিল কি শুধু আঘাতে আঘাতে? নিঃশব্দে সুপ্রিয়া বেরিয়ে এলো ঘর থেকে। সমস্ত অন্তর তার বেদনায় ক্লিষ্ট হয়ে উঠেছে। সারা জীবন কি তার এমনি করেই কাটবে? পৃথিবীর কোনো সার্থকতার কথা, কোনো ঐশ্বর্যের কথা ভুলেও নীলাম্বরকে শোনানো যাবে না। নীলাম্বর তাতে ব্যথা পায়, তার অসার্থকতাকে তা ব্যঙ্গ করে। নীলাম্বর একদিন বলেছিল, তুমি আমার সমস্ত পৃথিবী, আমি লুকিয়ে থাকতে চাই তোমার মধ্যেই। কিন্তু লুকোবার জন্যে তো পৃথিবীর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু গহ্বরের, সংকীর্ণ কুৎসিত গহ্বর, নিঃশ্বাসে যা বিষাক্ত হয়ে ওঠে। পৃথিবীর ঐশ্বর্য সুপ্রিয়ার মধ্যে নেই, কিন্তু তার উপভোগের আনন্দও কি নীলাম্বরের সহ্য হবে না?
সে কি শুধু খুঁড়ে খুঁড়ে গহ্বর তৈরি করবে? নীলাম্বরের সমস্ত সাহিত্য চর্চাও কি তাই? সেও শুধু নিজেকে ঢাকবার, নিজেকে লুকোবার গুহা মাত্র? এই জন্যই কি সে স্বস্তি পাচ্ছে না, কেবল নিজেরই প্রতিবিম্ব দেখতে পাচ্ছে? নদী পরিষ্কার হয়ে গেছে আজ, স্বচ্ছ স্ফটিকের মতো জল। নিচে তারা ভরা আর এক আকাশ স্পন্দিত হচ্ছে। উপরের দিকে চাইতে সুপ্রিয়ার ইচ্ছা করছে না। আকাশে চেয়ে আকাশের এই ছায়া যেন আরো সুন্দর। উপার থেকে জয় ঢাক আর কারার কর্ণভেদী আওয়াজ ভেসে আসছে, আর হল্লা শব্দ। কোত্থেকে এক সার্কাসের দল এসেছে। ছোট্ট শহর তাতেই তরঙ্গায়িত হয়ে উঠেছে। আশেপাশের গ্রাম থেকে কেবলই ভেঙে পড়ছে জনতা। আনন্দ কত সহজ, কত সুলভ, যেখানে সেখানে ছড়ানো রয়েছে, শুধু কুড়িয়ে নিলেই হয়। কাল ওদের স্পেশাল শো, থানার স্টাফ সব যাবে। হিমাঙ্গ রমলা তাকে বিশেষভাবে আমন্ত্রণ করে রেখেছিল। হিমাঙ্গ আর রমলা, কি সুন্দর, কি চমৎকার তাদের জীবন। সমস্ত পৃথিবী যেন শুধু তাদের জন্যই। কাউকে তারা বাদ দিতে চায় না, কিছুই তারা ছাড়তে চায় না। সমস্ত কিছু যেন তাদের অলংকার, তাদের অহংকার। এক ঘর লোকের মধ্যেই হিমাঙ্গ আর রমলা যেন পরস্পরকে বেশি উপভোগ করছিল। ভিড় তারা ভালোবাসে, ভিড় থেকে নয়, ভিড়ের মধ্যেই তারা লুকোতে চায়। হিমাঙ্গ আর রমলা, বেশি কথা তাদের দরকার হয় না, শুধু আভাস আর ইঙ্গিতই তাদের যথেষ্ট। আর আজকাল বেশি কথা নীলাম্বর আর সুপ্রিয়ারও প্রয়োজন হয় না, শুধু আভাস আর ইঙ্গিত তাদেরও যথেষ্ট। সহসা সমস্ত মন সুপ্রিয়ার বেদনায় অভিভূত হয়ে গেল। রাগ নয়, নীলাম্বরের উপর করুণ সহানুভূতিতে আর্দ্র হয়ে উঠল মন। অনুকম্পা হতে থাকল। আঘাত নয়, আঘাত নয়, আর কলহের শেষ হোক। ঈর্ষার দহন থেকে সে তাকে স্নিগ্ধ শ্যামল পৃথিবীর মাঝখানে নিয়ে আসবে। শিল্প সৃষ্টির মধ্যেও নিজের পঙ্গুতাকে যদি নীলাম্বর শুধু প্রত্যক্ষ করতে থাকে, সেখানেও শুধু ঈর্ষা আর প্রতিযোগিতা তাকে দগ্ধ করতে থাকে, সেই গুহা নীলাম্বর ছেড়ে আসুক। জীবনের আরো অনেক দিক আছে, জীবন আরো বড়, আরো বিচিত্র। সুপ্রিয়া নীলাম্বরের পৃথিবী হতে চায় না। এই বিপুল পৃথিবীর মাঝখানে পাশাপাশি দাঁড়িয়ে নীলাম্বরের সঙ্গেই সমস্ত পৃথিবীকে সে উপভোগ করতে চায়। কিন্তু লিখবার ঘরের ঠিক সামনে এসে সুপ্রিয়া থমকে দাঁড়ালো। সমস্ত ঘর ভরে অস্থিরভাবে পায়চারি করছে নীলাম্বর। তার চোখে সন্ধ্যাবেলার সেই হিংস্রতা। এই ঘরের জানালা দিয়েও সেই তারায় ভরা আকাশ দেখা যাচ্ছে। পূব দিকে গোল হয়ে এতক্ষণে চাঁদ উঠে এসেছে আকাশে। আয়নার মতো নদীর স্থির জল টলটল করছে। জ্যোৎস্নার অজস্র প্লাবনে ছোট্ট শহর নিজেকে মেলে ধরেছে। কিন্তু নীলাম্বরের চোখে বিস্ময় নেই, মুগ্ধতা নেই। সে আজও লিখছে। সহসা কালকে রচনাটাকে নীলাম্বর নির্মমভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। তৃপ্তি নেই, সন্তুষ্টি নেই কিছুতে। কয়েকখানা সাদা পাতা টেনে নিয়ে আবার সে লিখতে আরম্ভ করেছে। অমন সুন্দর আর এক পৃথিবী সৃষ্টি করা না পর্যন্ত সে থামবে না। সুপ্রিয়া দোরগোড়াতেই দাঁড়িয়ে রইল। শেষ হলো আজকের গল্প। নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প সম্ভোগ। নিছক গল্প নয়, শিক্ষণীয় গল্প, গভীর অর্থপূর্ণ গল্প। নীলাম্বরকে দেখে আমাদের শেখা উচিত জীবন অনেক বড়, সবকিছুর মধ্যেই সন্তুষ্টি খুঁজে নিতে হয়। অতৃপ্তি থাকতে পারে, কিন্তু
কিন্তু শুধু অতৃপ্তির মধ্যেই হারিয়ে গেলে চলে না। জীবন অনেক সুন্দর, জীবনকে খুঁজে নিতে হয়। সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো সুন্দর জিনিসের প্রতিফলন ঘটানো। নিজের ব্যর্থতা, নিজের পাশবিকতার প্রতিচ্ছবি যেন ফুটে না ওঠে। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাকে জানান। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। নরেন্দ্রনাথ মিত্রের আরো অনেক গল্প আমি আমার চ্যানেলে পড়েছি, আপনারা অবশ্যই শুনবেন। প্লেলিস্টে গিয়ে নরেন্দ্রনাথ মিত্রের গল্পগুলি যেগুলি শোনা হয়নি অবশ্যই শুনে নিন এবং শুনলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেকখানি ভালো লাগা। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।